আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। চলছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা। বুক ভরা হতাশা নিয়ে এনসিপি নেতার পদত্যাগ। প্লট দুর্নীতির মামলায় শেখ রেহানার মেয়ে রূপন্তী সহ 17 জনের সাক্ষ্য 5 জানুয়ারি। 9 জেলায় ম্যালেরিয়া সংক্রমণ, উচ্চ ঝুঁকিতে 3 জেলা। 6 লেনের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, সারা দেশে বন্ধ টিকাদান। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন। পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা। নামাজের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাদ্রাসা ছাত্র। সোমবার থেকে সেন্ট মার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ, থাকছে রাত্রি যাপনের সুযোগ। ভারতে 3 রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধ শতাধিক ফ্লাইট বাতিল। এবং কৃষ্ণ সাগরে তেলবাহী 2 ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা, ছিলেন 4 বাংলাদেশি নাবিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ চিঠি দিয়েছেন। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ লেখেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি। তিনি আরও লেখেন, বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজন স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেহবাজ শরীফ বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথ নির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3 দফা দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। এতে সারা দেশের 65,500 বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার রোববার রাতের মধ্যে দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না নিলে সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষক পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব রহমান বলেন, আমরা লাগাতার কর্মবিরতি পালন করছি। সারা দেশের 65,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন পাঠদান বন্ধ। রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা বর্জন ছাড়া আমাদের সামনে কোনো পথ থাকবে না। বুক ভরা হতাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন আরিফুল ইসলাম তালুকদার। 28 নভেম্বর তিনি দলের আহ্বায়ক বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি জানান, দল অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি, বরং ক্ষমতার অপব্যবহার, সিদ্ধান্তহীনতা, অনিয়ম ও আচরণগত সংকট আরও বেড়েছে। তিনি লেখেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তিনি সরাসরি ভূমিকা রেখেছিলেন। তার ভাষ্য, আন্দোলনে যুক্ত তারুণ্যের শক্তিকে একত্রিত করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার স্বপ্ন ভেস্তে গেছে কিছু হীনমন্যতা ও অদূরদর্শী আচরণের কারণে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী সহ 17 জনের বিরুদ্ধে দুদকের একটি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে আগামী 5 জানুয়ারি। মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের জন্য রোববার ধার্য ছিল বলে দুদক প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান জানিয়েছেন। এদিন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাতকে সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। তবে আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় এদিন সাক্ষ্য গ্রহণ হয়নি। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 5 জানুয়ারি দিন ঠিক করেছেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। একই আদালতে প্লট বরাদ্দের দুর্নীতির আরও 2 মামলা বিচারাধীন, যার মধ্যে একটি রায়ের জন্য সোমবার ধার্য রয়েছে, আরেকটি মঙ্গলবার সাক্ষ্যের জন্য রয়েছে। 3 মামলায় গত 31 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
310 কোটি টাকার বেশি গত 6 বছরে ম্যালেরিয়াবাহী মশার পেটে গেছে। বিপুল পরিমাণ এ অর্থ ব্যয়ের পরও রোগটি নির্মূলে সুখবর নেই। সীমান্তবর্তী প্রতিবেশী দুদেশ ভারত ও মিয়ানমারের অসহযোগিতা রোহিঙ্গাদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়া মশার জীবাণুর ধরনের পরিবর্তনে এখনো প্রতি বছরই প্রাণ কাটছে মশাবাহিত রোগটি। ফলে 2030 সালের মধ্যে নির্মূল অনেকটা অসম্ভব বলে মনে করছেন খোদ নির্মূল কর্মসূচির সঙ্গে জড়িতরা। সংশ্লিষ্টরা বলছেন যে কোনো রোগ নিয়ন্ত্রণের চেয়ে নির্মূল অনেক বেশি কঠিন। নির্মূল করতে গিয়ে নিয়ন্ত্রিত এলাকায় অন্তত 10% পরীক্ষা করতে হচ্ছে। এতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি জরুরি ছিল সীমান্তবর্তী প্রতিবেশী ভারত ও মিয়ানমারের প্রত্যক্ষ সমন্বয়। কিন্তু প্রতি বছর দেশগুলোর সঙ্গে কেন্দ্রীয়ভাবে বৈঠক হলেও পরিকল্পনা কাগজ কলমে সীমাবদ্ধ থাকছে, যা বাংলাদেশের ম্যালেরিয়া নির্মূলে প্রধান বাধা। উচ্চ ঝুঁকিতে রয়েছে পার্বত্য ও সীমান্তবর্তী 3 জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। চট্টগ্রাম জেলার সাতকানিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। রোববার সকাল 9টা থেকে বিক্ষোভকারীরা উপজেলার কেরানীহাট এলাকায় সড়কে অবস্থান নেন। এতে করে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা 6 লেনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা জানান, এই মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। বারবার অনুরোধ ও দাবি জানিয়েও এখনো কার্যকর পদক্ষেপে দেখতে পায়নি। তাই বাধ্য হয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। ফলে সারা দেশে টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। দেশের 26,000 স্বাস্থ্য সহকারীর সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করছেন 64 জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে 1,20,000 আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন 15,000 কেন্দ্রে অনুষ্ঠিত টিকাদান সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে টিকা গ্রহণ সহ সেবা বন্ধে বঞ্চিত হচ্ছেন মা ও শিশুরা। স্বাস্থ্য সহকারীদের নেতারা বলছেন, তারা বহুবার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় গিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। এবার দাবি আদায়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতেই থাকবেন বলে জানিয়েছেন। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ জানান, শনিবার বেলা 1:30টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানভীর মাহমুদ। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে বিকেল 4টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, তানভীর মাহমুদ হাসপাতালের 602 নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা জারি হতেই সমস্যায় পড়েছেন ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। ভারতের ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশি ব্যবসায়ীদের বরাদে পেয়ে বিপুল পরিমাণ পেঁয়াজ সীমান্তে নিয়ে এসেছিলেন তারা, কিন্তু হঠাৎ করেই সেদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় পেঁয়াজের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে সেসব পেঁয়াজ এখন বন্দরেই পচন ধরছে। দেশটির ব্যবসায়ীদের জানান, শীতকাল হওয়ায় পচনের সমস্যা কিছুটা কম, তবে বৃষ্টি হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। সবাই এখন অপেক্ষায় আছে কবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। এমন চিত্র দেখা যায় পশ্চিমবঙ্গের মালদা জেলার মেহেদিপুর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা এবং কিছু ক্ষেত্রে পেট্রোপোল স্থলবন্দরে। যদিও পেঁয়াজ বোঝাই গাড়ি পেট্রোপোলে খুব বেশি নেই। বর্তমানে মেহেদিপুর ও হিলি সীমান্তে সবচেয়ে বেশি গাড়ি আটকে আছে। এসব সীমান্তে ট্রাক ও গুদাম মিলিয়ে অন্তত 30,000 টন পেঁয়াজ বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে। পেঁয়াজে পচন ধরার ভয় স্থানীয় বাজারগুলোয় পানির দরে সেসব পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন রপ্তানিকারকরা। নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ আদায়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে নুরানি হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন। শনিবার ভোর 4:30টার দিকে নোয়াখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের ওই মাদ্রাসায় ঘটনাটি ঘটে। একদিন বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর সময়ের একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে হারিয়ে তার বাবা মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী ও শিক্ষকদের মাঝে।
মৃত আকরাম হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফারুক হোসেনের বড় ছেলে। সে 15 পারা হিপস করেছে। সোমবার থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজের চলাচল। সরকারি 12 নির্দেশনা অনুসরণ করে পরবর্তী 2 মাস দ্বীপটিতে রাত্রি যাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলেও রাত্রি যাপনের বিধি নিষেধে থাকায় ছাড়েনি জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করতে জেলা প্রশাসনের অনুমতি পেয়েছে 4টি জাহাজ। প্রতিদিন 2000 পর্যটক এসব জাহাজে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাবেন সেন্ট মার্টিন। পর্যটকদের বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে। প্রথম দিনের যাত্রায় 3টি জাহাজের অগ্রিম প্রায় 1200 টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, জাহাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ডিটওয়াকে কেন্দ্র করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। তিনি আরো বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত 24 ঘন্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণ সাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী 2টি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যাচাই করে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুতগতির ড্রোনগুলো ট্যাঙ্কারের গায়ে আঘাত হানার পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে। তুরস্কের উপকূলে গত শুক্রবার এই হামলা হয়। এমটি কাইরোস ও বিরাট নামের গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার 2টি লক্ষ্য করে পরদিন শনিবার বিরাট ট্যাঙ্কারে আরেকটি হামলার খবর পাওয়া যায়, তবে কোথাও হতাহতের তথ্য মেলেনি। তুরস্কের কোস্ট গার্ড এমটি কাইরোস থেকে 25 জন নাবিককে উদ্ধার করেছে, যাদের মধ্যে 4 জন বাংলাদেশি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই নিরাপদে আছেন এবং তাদের শারীরিক অবস্থা ভালো। আমাদের পরবর্তী রাত্রের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।